আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম, বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে, সবটা নাসিক থেকে আসতো। সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন? আমি তো 50% পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে? 7 লক্ষ টন টন আমি বুঝি না। আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি, কত পার্সেন্ট? 75%। আমি সেই জায়গাটায় নিয়ে এসেছি। তো আমার যদি 50% বিক্রি হয়ে যায়, বাইরে এক্সপোর্ট হয়ে যায়, কারা গো? তাকে আমি টাকা দেবো, তাকে আমি বিমা দেব, তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো, প্রিজার্ভেশনের জন্যও দিচ্ছি। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে। এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, ইচ এন্ড তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয়, তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি।
আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? কেন শুনছো না? এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। পুরো সার্ভে হয়েছে ওঙ্কার, যেগুলো আমাদের বন্যা টন্যা হয়েছিল টোটালটা হয়ে গেছে, ঠিক আছে, আর বেশি বলতে হবে না। জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন, তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না। আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কি করতে যাচ্ছি, কি না করতে যাচ্ছি, কোনটায় ভুল কোনটায় ত্রুটি, এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য, এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো কোনো চ্যানেল আমার একদম 100% এগেনস্ট, তারা একটাও পজিটিভ দেবেন না, টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন। তাই যদি করেন তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব। পরে আপনারা নিউজ কালেকশন করে নেবেন, কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে আমরা দায়িত্বপূর্ণ লোক, প্রত্যেকে দায়িত্বপূর্ণ অফিসার, প্রত্যেকে দায়িত্বপূর্ণ মিনিস্টার, হেজিবিজি কেউ নেই। আপনাদের ওখানেও যারা আছেন আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ লোক, আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন। এইটুকু দায়বদ্ধতা আপনাদের কাছে আমি আশা করব। আর তা নাহলে আপনাদের সামনে মিটিং আমি করব না, পরে আমায় বলতে পারবেন না কেন টিভিতে হচ্ছে না, কেন আমাদের সামনে হচ্ছে না, লাইভ স্পিকিং কেন হচ্ছে না। এটা আমার একটা পার্ট, যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দিয়ে দিলাম। টাস্ক ফোর্সের মিটিংটা ইমিডিয়েট করো, দেখে নাও। আর রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো। সপ্তাহে একদিন করে, আমি জানি তোমার অনেক কাজ করতে হয়, তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে। প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটরিং করে ডিটেলসটা দেবে। শুধু সিসিটিভিতে সব হবে না, যারা এইসব চুরি ডাকাতি করে না সিসিটিভি অনেকভাবে ইউজ করে, দেখে নাও কিভাবে করবে, তুমি জানো কোন সিস্টেমে করা উচিত। ডিবিটির টাকা নিয়ে ট্যাবে 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি, তার মধ্যে 1900 সামথিং 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো। এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমি নাম বলছি না। এবং কয়েকদিন আগেও আরেকবার আগুন লেগেছিল, 2 মাসে 2 বার। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি, পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়, এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টালমাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না,
কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো, ওদেরও অ্যালার্ট করতে, কারণ বর্ডার আমাদের হাতে নেই। বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি কি করে আসছে? Why they are not taking appropriate action? বর্ডারে বর্ডারে, স্টেটে স্টেটে, all state বর্ডারে, all district বর্ডারে, all gateway of the commissionerate, all important places এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে। আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব। তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায়, ভাবে আমার অসম্মান হচ্ছে। আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব, তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই। সুতরাং আমাদের সকলকেই সতর্ক হতে হবে। নাকা চেকিং কম্পালসারি, সকাল দুপুর সন্ধে নয়, যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয়। রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো, চিফ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্লেন আমাদের হাতে নেই, ট্রেন আমাদের হাতে নেই, কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। কয়লাকে সাপ্লাই করছে তো বিএসএফ এর ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। বর্ডার দিয়ে কে ঢুকছে তো বিএসএফ এর ডিউটি। গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না, কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে, এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে। সেখানে তারা ভালো করে কাজ করুক, আমাদের কোঅপারেশন পাবে। সিরিয়াস হয়ে যাচ্ছে, কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে, আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে। মনে রাখতে হবে আমাদেরটা হচ্ছে চিকেন স্নেক। বন্যাও আমরা ফেস করব, দাঙ্গাও আমরা ফেস করব, ফেক কারেন্সিও আমরা ফেস করব, জামতালাও আমরা ফেস করব, আমদানি জামদানিও আমরা ফেস করব, ফরেন ফান্ডও আমরা ফেস করব। ওয়াই? ফরেন ফান্ড তো আমার আন্ডারে নেই, ফরেন ফান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কি করে ফরেন ফান্ডিং হচ্ছে এখানে? টেক কেয়ার করবে না? ভেরি সিরিয়াস ম্যাটার। আমি সিএস কে বলবো এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলে নিতে এবং হোম সেক্রেটারির সাথে। এবার আমার কতগুলো ঘোষণা আছে, আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায়, তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন, রিচ করলেন। ইয়েস অর নো? অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট
5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরে। সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বটগাদার, ভাগচাষীদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। Am I clear? অন্তত হাত তুলে একজন দেখান, বুঝেছেন? ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না, ও শুনবে এক লিখবি এক। এছাড়াও মনে রাখবেন, কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, তাতে আমরা শুধু মুখে বলি না, আমরা কাজটা করি, আমরা জুমলা নই, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। 1,27,000 বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্র সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য। এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল। বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি। ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা, যারা বাকি আছেন 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন।
এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবেরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তরণ সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে, অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে। মানে ওইটাই বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে। তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করলে পায় না, পড়ে থাকে, কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে। আমরা 50% দিলে ওরা 50% দেয়, কখনো দেয় কখনো দেয় না। যেমন আবাসের টাকা বন্ধ, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না। নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু 40% টাকা আমাদের দিতে হয়। ইলেকশনের সময় পোস্টারিং করে, ঘর ঘর মে জল দিয়া, 75 ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে, মনে রাখবেন। কিন্তু পিএইচির কাজটা 16 চলছে বলে আমরা একটা মিটিং করতে, আমি সিএসকে বলেছি অলরেডি, আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি তোমাদের টাইম দেবো 1.5 বছর, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে। তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে, জল পৌঁছায়নি, এই কমপ্লেন আমার কাছে আছে। ফার্স্ট টু সলভ দিস, তারপর আমি আবার জমি কিনে দেবো। জমি তো আমার টাকায় কিনতে হয়, মেনটেনেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয়। সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে। এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার 1। এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন। এবং এটাতে যদি 600 কোটি টাকা যুক্ত আছে, তার মানে কি 48,490 কোটি টাকা পেয়েছেন। এবং আরো যদি 600 কোটি টাকা যুক্ত হয়, 625, তার মানে এটা হবে 2 কোটি, সরি, তার মানে এটা হবে 54,000, 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাইতে 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। প্রধানমন্ত্রীর বাড়ি, পাকা বাড়ি পাবে কোত্থেকে গরিব লোক?
স্মার্টফোন থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, নানা রকম ক্রাইটেরিয়া আছে। আমাদের ক্রাইটেরিয়া একটাই, গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের প্রয়োজন আছে। সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে, বলে দেয় 3 একর জমি থাকলে। বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার 3 একর জমি আছে? 3 একর জমি মানে কি? 1 একরে সম্ভবত 18 বিঘে বা 19 বিঘে, 3 বিঘে। আর 3 বিঘে মানে 1 বিঘেতে 19 কাঠা না 20 কাঠা, 20 কাঠা, 20 কাঠায় 1 বিঘে, তার মানে 60 কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা। আমাদের কিন্তু তা নয়, আমাদের 1 কাঠা জমি থাকলেও সে 4,000 টাকা পাবে, আর 1 একর জমি থাকলে সে বছরে 10,000 টাকা পাবে। এই হচ্ছে পার্থক্যটা, বুঝে যান। এবং আমাদের বর্গাদাররাও পায়, অন্য কেউ নয়, অন্য কোনো রাজ্যে হয় না। তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে, 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। শুধু কৃষকদের টাকাটা যেহেতু 2টো জেলা বাকি আছে সার্ভে করা, গ্রামীণ আবাস যোজনার, ওই 2টো সার্ভে করে দিয়ে দেবে। বাদ বাকি যেটা আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা, আচ্ছা ওটা আমি পরে আসছি। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর, কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবে, কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন, লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে, এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে। এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন, যা প্রায় 900 কোটি টাকা ব্যয় করে বছরে।
এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায়। গ্রামীণ আবাসক যোজনায়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, নামটা প্রধানমন্ত্রীর, সব নামই এখন ওদের দেয়া। ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে, কারো না কারো নামে। তারা নাম ঠিক করে দেবে। কাজটা করব আমরা, জল পরিষ্কার করব আমরা, ওয়াশরুম পরিষ্কার করব আমরা, ধান পুঁতবো আমরা, খাবে ওরা, অর্ধেক টাকা দেবো আমরা, আর নামটা তারা দেবে। একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো। অনেক জায়গায় করে কি, একটা স্কিম করে 2 বছরের জন্য। এবার 2 বছরে ধরুন 400 ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন। এবার 2 বছর পর ওই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? এই যে অগ্নিবীর নাকি, তাদের কি ভবিষ্যৎ? কি ইলেকশনের সময় লোক দেখানো? আমরা এরকম করি না। আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি। পার্মানেন্ট যেটা হবে করব, কিন্তু 2 বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারো নেই। আমাদের পুষতে হয় এরপর। তার কারণ কোথায় যাবে তারা? অনেক কেস হয়েছে এরকম। যাই হোক, আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে। রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই। এটা যে ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয়। আগে তো রাজ্য সরকার ভ্যাট কালেকশন করত, অন্য সেলস ট্যাক্স কালেকশন করত। এখন তো এগুলো কিছু নেই। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। ট্যাক্সটা কালেকশন করে কে? কেন্দ্র। তাহলে রাজ্যের ভাগটা দেবে কে? কেন্দ্র। এর জন্য কেন্দ্র দিল, কেন্দ্রকে নাম করতে হবে তা নয়। এটা রাজ্যের ভাগ, রাজ্যের মানুষের অধিকার। সে একটা রেস্টুরেন্টে গেলেও, একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না, যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না। সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায়, মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে, তাতে 60% টাকা ওরা দিত। দেওয়ার কথা 100%, কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদের কত দিতে হয়? 40%। তাহলে এবার বলুন, গ্রামীণ যোজনা, আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে? নামটা হবে প্রধানমন্ত্রী। কই, মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি। কেন করব? কাজে মানুষের পরিচয়। এমন কোনো দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয়। স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো, বীরদের নামে করো, বীর জওয়ানদের নামে করো, যারা সমাজের সংস্কৃতির গর্ব তাদের নামে করো। বাংলায় অনেক ভাষা আছে, সেই ভাষার মান উত্তরণ করো, উন্নয়নের নামে করো, কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো, আই ডোন্ট সাপোর্ট। এবার আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষেরই জীবন শেষ হয়। যদি আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুন। আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে, খেলার মাঠ করবে, স্ট্যাচু করবে। আমি কাউকে কিছু করতে দিইনি। আগামী দিনেও আমি এই পলিসি মানি না। মানুষ মনে রাখে শুধু তার কাজ, তার ছবি নয়। তার ছবি মানুষের হৃদয়ে থাকে, এটা মনে রাখবেন। এবং তাই আমাদের তো, আমরা এই খাতে পাই 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়। মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা
মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে, ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো, সেও পাবে না এই বাড়ি। স্মার্টফোন থাকলে পাবে না। এসিসিসির একটা লিস্ট আছে, খায় না মাথায় দেয় ভগবান জানে। আমরা আসার পরে প্রায় বামফ্রন্ট সরকার রেডি করে রেখেছিল, ওইটাই করতে হয়েছে। সেটাতে তো অর্ধেক গরিব লোকের নামই নেই প্রায়। এখন করলে দেখবেন টোটাল চেহারাটাই বদলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কিসে যদি গরিব হয়? তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে আরেকটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি, যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি, গ্রামে আমি খেলে বেড়াতাম, আমি সাঁতার কাটতে জানি, আমি গাছে উঠতে জানি, আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি। এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন। না, আমি সব জানি না, ওরা অনেক জানে। কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ছোটবেলায় প্রতি বছর স্কুল মানে ক্লাস 7 পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে 1 মাস করে গ্রামে থাকতাম, আর ধান কাটার সময়টা যেতাম। ফলে এগুলো দেখতাম চোখের সামনে, খেলে বেড়াতাম, সেই জন্য এগুলো জানি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, এটা দুটো কিস্তিতে দেয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল, যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি। 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়। ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে, তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয়, তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয়, সেটা বঞ্চিত না হয়। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে। আরো 24 লক্ষ বাকি থাকবে, সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে। কি করে পাবে? তোমার আবাস যোজনায় তো 40% রাজ্যকে দিতে হয়। তাহলে কি তোমার 60% নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না 5টা আঙুলে হাত হয় কমপ্লিট? তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ, তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না, খিরে আঙুল দেখাচ্ছ না, হয়? বলুন না, স্বাভাবিক তো। তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে, কেন?
40% রাজ্য সরকারকে দিতে হবে, স্মার্টফোন থাকলে পাবে না। তা রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে? হ্যাঁ তুমি করো, 100% দেবে, আমার কোনো আপত্তি নেই, দিয়ে দাও 100%, যাকে দেবে দিয়ে দাও, খুশি হব। তুমি আমার উপর চাপিয়ে দেবে, আমার টাকাও দেবে না, মানুষকে টাকাও দেবে না। ভাই তোমাদের দয়া দরকার নেই, আমাদের আমাদের মতো করতে দাও। মানুষের আশীর্বাদে যখন 50 লক্ষ আগে করতে পেরেছি, 12 লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে, আরো 24 লক্ষ যেটা বাকি থাকবে আমি 2-3 বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। আমার টাকাটা সংকুলান করতে হবে। রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো বা নোটবন্দি করে টাকা জোগাড় করব। টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে। জলের ওপর ট্যাক্স চাইব না, বিদ্যুতের দাম বাড়াবো না। গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসসি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের। ইভেন 100 ইউনিট পর্যন্ত যারা 3 মাসে পায় তারা ফ্রি পায়। টাকাটাও তো জোগাড় করতে হবে। টাকাটা যখন আমার কাছে আসবে, সংকুলন হবে, আমি কথা দিচ্ছি, আমি যদি কথা দিই, আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না। ইলেকশনে যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি। এটা মামাটি মানুষের সরকার। আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয়, দলকে ভালোবাসে। দলের স্লোগান ও মামাটি মানুষের সরকার, আমার সরকারেরও স্লোগান তাই। কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়োরিটি মানুষের কাছে, তারপরে আমার দল। এটা আমি মেনটেন করি, কারণ দল আমাকে এটা বলেছে, যেটা আমাদের ম্যানিফেস্টো কমিটমেন্ট, এটা আমাদের করতে হবে। তাই সরকার থেকে আমাকে সেই কাজটা করতে হয়। তার কারণ আমি মানুষকে দাঁড়িয়ে কথা দিয়েছি, আমি মানুষকে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই কথাটা শেষ পর্যন্ত করি। বাড়ির কাজ গ্রামীণ, আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না, এটা বাংলার বাড়ি। টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে, বাংলার বাড়ি। এখনো তো বাংলা নামটা করে দেয়নি। আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি। এটা অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে, আরবান এলাকাতেও হচ্ছে, রুরাল এলাকাতেও এটার নাম হবে বাংলার বাড়ি। আর পথশ্রীত গ্রামীণ রাস্তা আমরা করি আমাদের নিজেদের টাকায়। ইলেকশনের আগেও আমরা করে দিলাম, এবং ইলেকশনের আগেও জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে আমরা 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়নি এক্সট্রা। কাজেই টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেব, যেটা যেটা করার আমরা করব। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকিটা আপনাদের সবার দায়িত্ব। আর ওই মার্কেটিংয়ের মিটিংটা, আর বেচা তুমি যখন নিচ্ছে তখন দায়িত্ব নিয়ে, সেক্রেটারিকে কনফিডেন্সে নিয়ে কাজটা সিরিয়াসলি করতে হবে। রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতকেও বলছি, এগ্রিকালচারকেও বলছি, সব কাজ আমরা যখন করব সিরিয়াসলি। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টকেও বলছি, ওমেন, চাইল্ড, উইডো, পেনশন সবকিছু কন্যাশ্রী সবটাই সংঘমিত্রার আন্ডারে দেখে নিতে হবে। ওঙ্কার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যত ভালো হবে তোমার তত নাম হবে। আমাদের হচ্ছে সুজলা সুফলা বাংলা, সুফল বাংলা আমাদের আর একটু বাড়াতে হবে। আমি জানি সুফল বাংলা যখন প্রাইজ হাইক হয় খুব কাজে দেয়। তুমি এগ্রিকালচারে কাজ করো, আরো কোনো একটা কাজ তোমাকে আমি দেখে দেবো। আর ফাইন্যান্সের তুমি এখন বুঝে গেছো প্রভাব, কিন্তু অনেকদিন কাজ করছো ফাইন্যান্সে। কমাস হলো 3 মাস হয়েছে, এখন বুঝেছো আশা করি। কাজে চটপট কাজগুলো করে দেয়। আর রাজীব তোমাকে যে দায়িত্ব দিয়েছে তোমাকে পালন করতে হবে। আর সিএস তো টোটালটাই দায়িত্ব নিয়ে করবে। আর যদি বলেন আমার দায়িত্ব কিছু না হলে বকাঝকা করা, কখনো ভালোবেসে কাছে টেনে নেওয়া, কিন্তু মানুষের কাজটা আমি আমার মন্ত্রীদেরও বলি, সবসময় মানুষের কাজের দায়িত্ব নিয়ে মানুষের কাজটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি এটুকু বলে আমি সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, কিন্তু প্রত্যেকটাই পজিটিভ কাজ। আমি আশা করি মানুষের এই কাজগুলোকে আপনারা, আপনাদের হয়তো অনেক জায়গায় অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে,
সুযোগ পান না। কিন্তু দয়া করে এইগুলো যদি একটু মানুষকে জানান, আমরা উপকৃত হব। অনেক ধন্যবাদ।